সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। শুভ সকাল, নমস্কার। আজকের অভিজ্ঞাপনের পর্বে গোটা পর্বের উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। প্রথমেই আপনাদের সকলকে জানাই চৈত্রের নবরাত্রির প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে, এর আকাশে ওর আকাশে ওষ্ঠপুটের অনেক পাখি উড়িয়ে দিলে, পায়রাকে ধান খুঁটতে দিলে খোয়াই জুড়ে, বুকের দুটো পর্দা ঢাকা জানলা খুলে কতজনকে হাত ডোবানো বৃষ্টি দিলে, কত মুখের রোদের রেখা মুছিয়ে দিলে নীল রুমালে। পূর্ণেন্দু পুত্র, প্রতিদিনই তার জন্ম, কোনোদিনই মৃত্যু নেই। তাকে খুঁজে পেতে হয় বইয়ের সাদা পাতার কালো অক্ষরে, প্রচ্ছদের তুলির টানে পুরনো সাদা কালো চলচ্চিত্রের আলো আঁধারিতে। রঙিন বর্ণময় প্রাণবন্ত মানুষটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাঙালি জীবনের শাশ্বত মনন চিন্তন ও শিল্প ভাবনার শরিক হয়ে একান্তভাবে নীরবতায়। যে টেলিফোনটি আসার কথা, সে টেলিফোনটি আসেনি। একজন সৃজনশীল মানুষ, বহুমাত্রিক গুণ সম্পন্ন কবি পূর্ণেন্দু পুত্রের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা। পূর্ণেন্দু পুত্রের বিখ্যাত কাব্যগ্রন্থ ও প্রেমের কবিতার সিরিজ কথোপকথনের প্রধান চরিত্র শুভঙ্কর নন্দিনী। ৪৫ বছর বয়সী কবি শুভঙ্কর এবং বিদ্যুৎ শিখার মতো রহস্যময়ী নন্দিনীর গোপন, তীব্র ও আবির মাখানো ভালোবাসার আখ্যান এই কবিতাগুলো। নন্দিনী চিঠি শুভঙ্করের কাছে এই ধারায় লেখা কবিতাগুলোতে বিরহ, মিলন ও গভীর অনুভূতির কথা রয়েছে। সময়ের সাথে সাথে সেই নন্দিনী হয়তো এখন কোনো নিদারুণ সুখের সোনার পালঙ্কে বন্দিনী, এবং তাদের মাঝখানে নদী ও খেয়া দুটোই হারিয়ে গেছে। পূর্ণেন্দু পুত্রী এই কাব্যে ভালোবাসার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ও আবেগপূর্ণ জগৎ সৃষ্টি করেছেন। আর নাই হঠাৎ লাফিয়ে কেড়ে নেয় যদি ক্রোধ কলসি দুই হাতে, গন্ডুস যদি গরুরের ক্ষুধা নিয়ে অবিচনায় মাতে। চলুন জানিয়ে দিয়ে আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বলে ইতিহাসের পাতা থেকে। আজকের এই দিনে ১৯৪৪ সালে উত্তর পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে। আজকের এই দিনে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন অগ্নিযুগের বিপ্লবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়। আজকের দিনে হারিয়েছি অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসুকে, হারিয়েছি ভারতীয় চলচ্চিত্র প্রযোজক হেমেন গাঙ্গুলিকে। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের যাদের জন্য বিশেষ দিন রয়েছে, আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা বলি তো জানিয়ে দিলাম। চলুন এবারে পাঠের পাঠে ঢুকে পড়ি। লিখছে তোমায় পাঠব। লিখছি তোমায় পর্বে একেবারে শুরুতেই জানিয়ে দিচ্ছি, গত ডিসেম্বর মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। ডিসেম্বর মাসের প্রথম বিষয় ছিল পরশ পাথর। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন শ্রীমতী দেবারতী চন্দ্র রায়।
আপনার ঠিকানা গঙ্গা গ্রিন, ভদ্রকালী, উত্তরপাড়া, পোস্ট অফিস কোতরং, জেলা হুগলি। শ্রীমতী দেবারতী চন্দ্র রায় মহাশয়ার টেলিফোন মাধ্যমে সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 21শে মার্চ অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ডিসেম্বর মাসের দ্বিতীয় বিষয় ছিল শেষ বেলায়। এই বিষয়েই চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন শ্রী মঙ্গল প্রসাদ মাইতি। ঠিকানা গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবন্দি, জেলা পশ্চিম মেদিনীপুর। শ্রী মঙ্গল প্রসাদ মাইতি মহাশয়ের টেলিফোন মাধ্যমে সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 22শে মার্চ অভিজ্ঞাপন অনুষ্ঠানে। প্রথম চিঠিখানে লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট অফিস মালবন্দি, জেলা পশ্চিম মেদিনীপুর। বিত্ত বাসনার উপর উনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, এটা অস্বীকার করার উপায় নেই যে মানুষের জীবনে বিত্তের প্রয়োজন আছে। বিত্ত হলো অর্থ বা ধন সম্পদ। এই অর্থ ছাড়া জীবন অচল। বিত্ত মানুষকে স্বাবলম্বী করে। কোনো মানুষ বা পরিবার অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হলে আপাতভাবে সেখানে সুখ শান্তি বিরাজ করে, সুখী থাকে তারা। তাই সব মানুষই চেষ্টা করে বিত্তের দিক দিয়ে কিভাবে সচ্ছল হওয়া যায়। বিত্ত বাসনা কম বেশি সকলের মধ্যেই আছে। এই বাসনা যখন তীব্র হয়ে যায় তখন কিন্তু সেটা অশান্তির কারণ হয়ে ওঠে। ধন সম্পদ আহরণের একটা সীমা থাকা দরকার। প্রবল বিত্ত বাসনা মানুষকে লোভী করে দেয়। লোভের বশবর্তী অনেক সময় সে তখন ভালো মন্দের বিচার বোধ হারিয়ে ফেলে। মানসিক অস্থিরতা ছেয়ে ধরে তাকে। চিত্ত চঞ্চল হয়ে যায়। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো চিত্ত। চিত্তের পবিত্রতা ও শুদ্ধতা যার আছে সে কিন্তু একদিক দিয়ে অনেক ধনী। অগাধ ধন সম্পত্তি থাকা সত্ত্বেও কোনো মানুষ সম্মান নাও পেতে পারেন। কিন্তু কারোর চিত্ত যদি সুন্দর শোভন হয় তাহলে ধন দৌলত না থাকা সত্ত্বেও সম্মান পেতে পারে। তাই তো একটা প্রবাদ আছে, বিত্ত হতে চিত্ত বড়। ধন সম্পত্তি অর্থাৎ বিত্ত আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু চিত্তের ঔদার্য কখনো ফুরোয় না। অতিরিক্ত বিত্ত বাসনা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। বিত্ত বাসনা থাকুক, তবে সেটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তবে এমনও দেখা গেছে অনেক বিত্তশালী মানুষ তাদের ধন সম্পদ মানব কল্যাণে লাগিয়েছেন, গরিব দুঃখীদের দান করেছেন। হাজী মোহাম্মদ মহসিন তার প্রকৃষ্ট উদাহরণ। তাই তো তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। বিত্তের প্রতি আমাদের টান থাকুক, কিন্তু দেখতে হবে সে টান যেন আমাদের বশ না করে ফেলে। সশ্রদ্ধ নমস্কার আনতে ইতি বিনীত মঙ্গল প্রসাদ মাইতি। এই বিষয়ের উপরে আরো একটি চিঠি বন্ধু লিখছেন কেশব চক্রবর্তী, আগরতলা থেকে। তিনি লিখছেন, পার্থিব জীবনে অর্থ অত্যাবশ্যকীয় বস্তু। অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থের চাহিদা আছে। তবে জীবন চালাতে কতটুকু অর্থ দরকার তা তর্ক সাপেক্ষ, অমীমাংসিত, আপেক্ষিকও বটে, যা মূলত জীবন দর্শনের উপর নির্ভরশীল। ধন সম্পদের মোহ উপেক্ষা করতে পারেন এমন মানুষের সংখ্যাও হাতে গোনা। অতিরিক্ত অর্থের কোষানল জীবনের ধ্বংস আনলেও
সুখের লাগিয়া আমরা পাগলের মতো টাকা কামানোর ধান্দায় ছুটছি। বেপরোয়া গতিতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আগ পিছু না ভেবে দৌড়চ্ছি টাকার পিছে। অর্থের লোভে মানুষ নীতিবর্জিত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আপনজনের ভালোবাসায় চির ধরায়, স্বামী স্ত্রীর সম্পর্কের ছেদ ঘটায়, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটায়। পৃথিবীতে যত লোমহর্ষক ঘটনা ঘটেছে তার অধিকাংশের মূলেই রয়েছে অর্থ। বিত্তবাসনা সমাজে নিয়ে আসে অকল্যাণ, অঘটন, অনাসৃষ্টি, অরাজকতা, হানাহানি আর ধ্বংস। অর্থ এমন একটি উপাদান যা নেশায় মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করতে কুণ্ঠাবোধ করে না। অর্থের মোহে পড়ে মানুষ নীতি, চরিত্র, বিবেক অবলীলায় বিসর্জন দেয়। সম্পদের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি মানুষকে পশুত্বের মোড়কে আবৃত করে। অর্থ ভালো দাস কিন্তু খারাপ মনিব। অর্থ নিজে কোনো অপরাধ করে না। বিপুল অর্থের প্রতি মোহগ্রস্ত হলে জীবন থেকে সুখ শান্তি অন্তর্হিত হয়ে যায়। তাই অর্থই জীবন, অর্থই মৃত্যু। অর্থ হাতিয়ারের মতো, যা সঠিক ব্যবহারে জীবন সাজে আর মূল ব্যবহারে আর অনৈতিক উপার্জনে ধ্বংস আনে। বিত্তবান আর বিত্তহীন সবাই স্বীকার করেন সাদামাটা জীবনই সর্বোৎকৃষ্ট এবং তুলনার অতীত। এটি এক অনন্য জীবন, কিন্তু সাদামাটা জীবনের স্বাদ আস্বাদন করতে প্রয়োজন দৃঢ় মানসিক বল, গভীর অন্তর্দৃষ্টি, অপার্থিব জ্ঞান আর নির্লোভ নিমোহ জীবন দর্শন। বিত্তবাসনায় মগ্ন হলে এটি অর্জন করা সুদূর পরাহত। বিত্তবাসনা মানুষকে আমি সব এমন মানসিকতায় ডুবিয়ে আত্মবিনাশের দিকে নিয়ে যায়। নমস্কার আন্তে, কেশব চক্রবর্তী, আগরতলা। পরের চিঠিখানে লিখছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে। অভিজ্ঞাপনের এই পক্ষের বিষয় নারীর লড়াই। কবিগুরুকে স্মরণ করেই আমার লেখা শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে ও দর্শনে নারীর আত্মোপলব্ধি, শিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশের লড়াইকে জোরালো সমর্থন করেছেন। স্ত্রীর পত্রের মৃণাল বা ঘরে বাইরের বিমলার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর নারীদের প্রথাগত শৃঙ্খল ভাঙার প্রতিবাদী কণ্ঠস্বর ফুটিয়ে তুলেছেন, যেখানে নারী কেবল ভোগের বস্তু নয়, বরং নিজের সত্তা ও ব্যক্তিত্বের দাবিদার। পরিবারের গণ্ডি পেরিয়ে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রেই নারীরা প্রথম সারিতে আসার লড়াই চালিয়ে যাচ্ছেন। বহুলাংশে তারা সার্থক। অত্যন্ত গর্বের বিষয় যে চিকিৎসা শাস্ত্রে ছাত্রীদের সংখ্যা 50% ছাড়িয়েছে। দেশ বিদেশের শীর্ষ গবেষণা কেন্দ্রে মহিলা গবেষকদের সংখ্যা ইতিমধ্যেই 25% ছুঁই করছে। দেশের শীর্ষ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিগুলিতেও লেডি প্রফেসরের সংখ্যা লাফিয়ে বাড়ছে। উদ্যোক্তা হিসেবেও নারীরা পিছিয়ে নেই। কর্পোরেট সেক্টর ও প্রশাসনিক উচ্চ পদে নারীরা সফলতার সাথে নেতৃত্ব দিতে পেরেছে। সেনাবাহিনীর উচ্চ পদেও আসীন এখন নারীরা। অনেক লড়াই সংগ্রামের পরে নারীরা তাদের অধিকার ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। শুধু আইনি বৈষম্য নয়, নারীর প্রতি যত রকমের বৈষম্য আছে তার নিরসনের জন্য নারীরা তাঁদের লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। আর্থসামাজিক ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণের ক্ষমতা পাওয়ার জন্য নারীদের লড়াই চলছে। নীতি নির্ধারণ পর্যায়ে নারীদের মতামতের অধিকার, সক্রিয় অংশগ্রহণ সুশাসনের অংশ, সমাজ গঠনে নারীদের বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নীতি নির্ধারণে প্রতিফলিত হওয়া উচিত, তাই না? ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর থেকে এই চিঠিখানে লিখেছেন।
কি হেরিনু শোভা নিখিল ভুবন নাথ কি হেরিনু। এরপরে চিঠিটি লিখেছেন মেহেদি হাসান মামুন। তিনি লিখছেন, আধার চিঠে ভোরের আলোয় যে মুখ প্রথম জাগে, অজস্র নীল বিষ কণ্ঠে নিয়ে যে নারী লড়াই মাগে, সে শুধু এক দেহ নয়, কোনো মাটির প্রতিমা। অন্ধকারে সে ধ্রুবতারা, সাহসে সে অসীম নীলিমা। রন্ধনশালায় ধোঁয়ার কুণ্ডলী আর ঘামের নোনা স্বাদ, তবু তার ঠোঁটে লেগে থাকে স্নিগ্ধ হাসির খাদ। বাইরে যখন আগল খোলে, রোদ মাখে তার কপাল, হাজারো বাঁধা ডিঙিয়ে সে গড়ে আগামীর এক মশাল। কখনো সে জননী হয়ে আগলে রাখে ঘর, কখনো সে কণ্টকাকীর্ণ পথে লড়ে চিরন্তর। চোখে তার হাজারো স্বপ্ন, বুকে পাহাড় সমজোর, পুরুষতান্ত্রিক শৃঙ্খল ভেঙে সে আনে নতুন ভোর। অফিসের ব্যস্ততা কিংবা ধুলোবালি ঘেরা মাঠ, প্রতিটি ধাপে সে উত্তীর্ণ, কঠিন তার মা পাঠ। মেধার মননে সে গড়ে আধুনিকতার সুর, তার পদচারণায় কাঁপে ভীরুতা, হয় বহুদূর। অসম্মান আর লাঞ্ছনার ভিড়ে সে হারায় না পথ, একাই সে সবার হয় জয়দীপ্ত রথ। নারীর লড়াই মানে শুধু টিকে থাকার গান নয়, এ লড়াই নিজের অস্তিত্বে বিশ্ব জয়ের পরিচয়। রক্ত মাংসে করা সে এক অবিনাশী শক্তিধারা, প্রলয় শেষে শান্তির নীড়ে সেই তো সুখ তারা। জড়তা কাটিয়ে ওঠো নারী, ধরো আপন হাল, তোমার লড়াইয়ে রঙিন হবে পৃথিবীর বর্তমান ও কাল। পরের চিঠিখানা লিখছেন চম্পা পণ্ডিত গোড়াই, সিমলাপাল, বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, দেশ আমাদের মা, ধরিত্রী আমাদের মাতা। কল্পনার নারীকে দেবীরূপে পুজো করি, কিন্তু রক্ত মাংসের নারী সমাজে তাদের অবস্থান আজও বদলায়নি। সংসারে তাদের স্থান কোথায়? সংসারের বাইরে তো নারী পণ্যের সামগ্রী। আদিকাল থেকে আজ পর্যন্ত তাদের অবস্থানের খুব একটা বদল হয়নি। দেশে গিয়েছে, মানসিকতা আজও একই। প্রেমে ব্যর্থ পুরুষটি অনায়াসে অ্যাসিডে ছুড়ে দিতে পারে পছন্দের নারীটিকে না পেলে। নারীকে আজও সম্পত্তি মনে করা হয়। বাল্যবিবাহ, কন্যা ভ্রূণ হত্যা, বধূ নির্যাতন বন্ধ হয়নি নারী পাচার। পথে ঘাটে একা বেরুলে একরাশ ভয় এসে গলার কাছে দলা পাকায়। রাত্রির অন্ধকারে অজানা আতঙ্কে শরীর শিওরে ওঠে। সমাজ গঠনে নারী পুরুষের ভূমিকা সমান হলেও সমাজ সবসময় নারীকে পেছনে রাখতে চায়। বিয়ের নামে পণ প্রথা সমানভাবে বিরাজমান। অধিকারের প্রশ্নে নারী বঞ্চিতা। নারীর লড়াই কেবল সমানাধিকার নয়, সুস্থ সমাজ গড়ার চাবিকাঠি। নমস্কার আনতে চম্পা পণ্ডিত গোড়াই, সিমলাপাল, বাঁকুড়া। তোমার কোলেই
জনম আমার, তোমার কোলেই মুদব আখি, তোমার কোলেই জনম আমার, তোমার কোলেই মুদব আখি। তুমি আমার স্বর্গ মাগো, আর যা বলো সবই ফাঁকি। তুমি আমার স্বর্গ মাগো, আর যা বলো সবই ফাঁকি। তুমি আমায় তোমার কোলে মাথা রেখে দিও শুতে, যেন আমি মরণ কালে পারি তোমার চরণ ছুতে। তবে আমার মরণ হবে সুখের মরণ মাগো, মরেও আমি হব খুশি। আমার রবি আমার শশী, জননী জন্ম ভূমি, স্বর্গাদপি গরিয়সী। ডিসেন্ট করে এবারে লিখছি তোমায় পর্বের শেষে আমরা কিছু কাজের খবর আপনাদেরকে জানিয়ে দিই। পদের নাম অ্যাপ্রেন্টিস, ভারতীয় রেল, শূন্য পদ ৫,৩৪৯টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ITI পাস, বয়স ১৫ থেকে ২৪ বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ২৩ মার্চ। মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে। আরও একটি কাজের খবর, স্পেশালিস্ট অফিসার, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শূন্য পদ ২৭৫টি। শিক্ষাগত যোগ্যতা BTech ইন কম্পিউটার সায়েন্স, বয়স ১৮ থেকে ৪৫ বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ২৩ মার্চ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে। নির্দিষ্ট কেন্দ্র ও তারিখ এদের ওয়েবসাইটে জানানো হবে। চলুন, স্বাস্থ্য সম্পদ আর এই সম্পদ কিভাবে রক্ষা করবেন এ নিয়ে আজকের সুস্বাস্থ্য পর্বে পরামর্শ দেবেন জিবিপি হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অপরাজিতা পাল। নমস্কার, আমি ডক্টর অপরাজিতা। আজ আমরা কথা বলবো নারীর স্বাস্থ্য নিয়ে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত। একজন নারী শুধু একজন মানুষ নন, তিনি একজন মা, মেয়ে, বোন এবং সমাজের এক গুরুত্বপূর্ণ শক্তি। কিন্তু আমাদের নারীদের আমাদের নিজের স্বাস্থ্যের সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে, তাহলে আমরা আরও ভালোভাবে আমাদের পরিবার, আমাদের সমাজের খেয়াল আমরা রাখতে পারব। প্রথমে আসি কিশোরী বয়সে। এই বয়সে অনেক মেয়ের মধ্যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা যায়। তাই নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ডাল, ডিম, ফল খাওয়া খুব জরুরি। মাসিক শুরু হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এরপর আসি প্রজনন বয়সে নারীরা। এই বয়সী মহিলাদের মধ্যে আজকাল PCOD, অনিয়মিত পিরিয়ড, সাদা স্রাব এবং ইনফেকশনের সমস্যা দেখা যাচ্ছে। সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং প্রয়োজন মতো স্বাস্থ্য পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। যদি প্রেগনেন্সি আসে, গর্ভাবস্থায় নিয়মিত অ্যান্টিন্যাটাল চেকআপ, টিকা, সঠিকভাবে পুষ্টি, আয়রন, ক্যালসিয়াম নেওয়া দরকার, যাতে মা ও শিশু দুজনেই সুস্থ থাকে। এবার আসি মধ্যবয়স এবং মেনোপজের সময়। এই বয়সে মেয়েদের স্বাস্থ্য সবচেয়ে বেশি
দুর্বল হয়ে পড়ে। তাই মহিলাদের মধ্যে হাড় ক্ষয়, উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার, হৃদরোগের ঝুঁকি বাড়ে। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এই বয়সে মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন থাকা দরকার। তাই নিয়মিত হাঁটা, ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এগুলি খুব দরকার। সব বয়সী নারীদের জন্য কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা। দুটো বিষয়, একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার। আজকাল আমাদের দেশে বা আমাদের ত্রিপুরাতেও ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের মাত্রা খুব বেড়ে গেছে। তাই নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং পরীক্ষা করা দরকার। আজকাল সরকারের তরফ থেকে সার্ভাইকাল ক্যান্সারের প্রিভেনশনের জন্য টিকা বা ভ্যাকসিনের ব্যবস্থাও করা হচ্ছে। আর এখন হচ্ছে গরম সামার সিজন, তাই প্রত্যেক মেয়েরাই যখন ঘর থেকে বের হবে তখন জলের বোতল নিতে হবে, ছাতা নিতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, শরীরটাকে যতটুকু সম্ভব ঢেকে রাখতে হবে যাতে গরমে আমাদের কোনো প্রবলেম না হয়। এবং কারণ এই সময় আমাদের ইউরিন ইনফেকশনের চান্স খুব বেড়ে যায়। একটা কথা সবাইকে বলবো, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি একটা প্রয়োজন। সুস্থ নারী মানে সুস্থ পরিবার এবং সুস্থ সমাজ। ধন্যবাদ। সময় বলছি এবারে আমরা অভিজ্ঞাপনের একেবারে শেষের দিকে চলে এসেছি। জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। গতকাল থেকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। এবারে আবহাওয়ার পূর্বাভাসে কি বলছে জেনে নিই, আমরা সকলেই জেনে নিই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। আগামীকালের সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 41%। বৃষ্টিপাতের পরিমাণ আজ ভোর 5:30 পর্যন্ত 17.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর। সেই সঙ্গে আপনাদের বলবো যে আজ নবরাত্রির প্রথম দিন, অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয়ের সূচনা। আরও একবার মা দুর্গার কাছে আমরা হাত জোর করে প্রার্থনা করি আমরা সকলে যাতে ভালো থাকি, সুস্থ থাকি। এই বলে আজকে অভিজ্ঞাপন থেকে বিদায় নিচ্ছি। আমি চন্দ্রিমা এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে ছিল আমি অনিন্দিতা। Akashvani presents Morning News. Good morning. I'm Sarabjit Kaur.